The dog is funny. Everyone enjoy playing outside. Wow, the quick brown fox jumps swiftly over the lazy dog and it looks very happy because the dog is funny. Everyone enjoys playing outside. এটা একটা আলাদা সেন্টেন্স হবে everyone enjoy playing outside. হয়েছে? enjoy হবে। হয়েছে? আচ্ছা প্রথমে বলে থাকি তাহলে কোয়েলকে দিয়ে শুরু করি। বলো ওয়াওটা কি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? Yes, interesting. ইন্টারজেকশন আইএনটি ইন্টারজেকশন হয়েছে। আচ্ছা তারপরে কোয়েলের পরে মন্দিরা আছে। মন্দিরা বলো কুইকটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? বলতে পারবে? Adverb. Oh, sorry. না, অ্যাডজেক্টিভ। ব্রাউনটা কোন পার্টস অফ স্পিচে পড়ছে? মিঠু বলো ব্রাউন কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ফক্সটা তারপরে সরেন বলো ফক্সটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? ফক্সটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? হ্যাঁ এটা অ্যাডজেক্টিভই হবে। ফক্স অ্যাডজেক্টিভ হবে। মারবো যে না দুটি চট। ফক্স কি হবে? একটা পশুর নাম। নাউন হবে তো? নাউন একটা পশুর নাম তো নাউন হবে। তারপরে প্রিয়া বলো জাম্পসটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? তাড়াতাড়ি বলবে। কে বলতে পারবে? Verb. ভার্ব। ভার্বের মধ্যে সুইফটলি। Adjective. Adverb. অ্যাডভার্ব। ভার্বটা কেমন সেই ভার্ব অ্যাডভার্ব। হ্যাঁ ভার্বটা সম্পর্কে সে জামটা কেমন দিয়েছে কেমন হবে জাম দিয়েছে। আচ্ছা তারপরে আছে সজল ওভারটা বলো ওভার। এবার স্যার প্রিপোজিশন হবে স্যার? প্রিপোজিশন একদম সঠিক প্রিপোজিশন। আচ্ছা তারপরে লেজি সুদীপা বলো লেজিটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? Adjective. অ্যাডজেক্টিভ ঠিক বলেছো। ডগটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? স্বপ্না বলো। Noun. নাউনের মধ্যে পড়ছে। আচ্ছা আবার তুমি কোয়েল বলো অ্যানটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? অ্যানটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে কে বলতে পারবে? কনজাংশন। Conjunction. কনজাংশন পড়বে কনজাংশন। তারপরে ইটটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে? ইটটা Pronoun. প্রোনাউন নাউনের পরিবর্তে প্রোনাউন প্রোনাউন। লুকসটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে? Verb. ভার্ব। ভেরিটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে? ভেরি অ্যাডভান্স। Adverb. অ্যাডভার্ব। অ্যাডভার্ব। হ্যাপিটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে? হ্যাপি স্যার Adjective হবে. অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ঠিক বলেছো অ্যাডজেক্টিভ। তারপরে বিকজটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে? এটা কনজাংশনই হবে। কনজাংশন হবে দুটো সেন্টেন্সকে জয়েন করছে সে। তারপরে হয়ে গেল দুটো নাউনকে জয়েন করলে হতে পারে কনজাংশন। এখানে যেরকম আমরা অ্যানটাকে করলাম এখানে দা ডগ কে করেছে। আচ্ছা তারপরে সানি সানি মানে হাসি খুশি এটা কি হবে? Adjective. অ্যাডজেক্টিভ একদম সঠিক বলেছে। তারপরে এভরিওয়ান এভরিওয়ানটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে? প্রত্যেকে। Pronoun. প্রোনাউন নাউনের পরিবর্তে প্রোনাউন একদম সঠিক। এনজয় এনজয় কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে? অ্যাডভার্ব হবে স্যার? এনজয় অ্যাডভার্ব কি করে হচ্ছে? Verb হবে। এনজয় আনন্দিত করা ভার্ব হবে না ভার্ব হবে না ঠিক আছে না। ব্যাস এইটুকুই হলো। এটা আগের দিনে একটু পড়াটা রিভিশন করলাম। আজকে আমাদের মেন পড়া করতে হবে টেন্স। বুঝেছে? টেন্সটা শুরুটাতেই করলে না মানে টেন্সটা যদি না করা হয় পুরোটা কিন্তু পুরো ইংলিশটা দাঁড়িয়েছে টেন্সের উপরে। আমি চেষ্টা করবো যত সহজ সরলভাবে বোঝানো তোমরা সবাই রেসপন্স করবে। চলো
বলো টেন্স কয় প্রকার কে কে জানো বলো দেখি। টেন্সটা তিন কয় প্রকার। তিন প্রকার। ঠিক আছে, টেন্স তিন প্রকার কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার প্রত্যেকটারই একটা করে ভাগ থাকে। কটা ভাগ থাকে বলে দিই, প্রত্যেকটা কে বলতে পারবে? প্রত্যেকটারই ভাগ চারটে আছে। করে। করে চারটে করে। ভাগ আছে। কি কি? প্রথম ভাগ হিসেবে কি লিখবো আমরা প্রেজেন্টের উপরে? ইনডিফিনাইট, প্রেজেন্ট সিম্পল। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট বলা হয়। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট বলা হয়। ঠিক আছে, তারপরে একটা বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, মানে প্রত্যেকটা প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। সেরকম তারপরে আছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হয়েছে, কন্টিনিউয়াস, NUOUS হয়েছে, কন্টিনিউয়াস। সেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তারপরে কি আসবে? পারফেক্ট। পারফেক্ট, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তারপরে কি আসবে? পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। সবাই এইটুকুটা সবাই জানো, খুবই সুন্দর জিনিস, সবাই বলতে পারলে। এবারে কথা হচ্ছে আমরা প্রথম থেকে আলোচনা করব প্রেজেন্ট টেন্সটা নিয়ে। প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব প্রথম। আমরা কি করে বুঝবো যে ওই টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে? কে বলতে পারবে? বর্তমানে যেটা চলছে। বর্তমানে মানে বর্তমান কালটাকে বোঝালেই প্রেজেন্ট হয়ে যাবে। অতীত হলে পাস্ট আর ভবিষ্যৎ হলে ফিউচার। তো প্রথম কথা হচ্ছে, দেখো আমি শুধু যতটুকু লাগবে ততটুকুই করাচ্ছি, কারণ সেন্টেন্সটা শুধু লিখতে পারার মতোই দরকার। ঠিক আছে না? আচ্ছা, এবারে কথা হচ্ছে আমি প্রত্যেকটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনটা তোমাকে জানতে হবে। গঠন জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রত্যেকটা টেন্সের আমি চারটে করে সেন্টেন্স লিখবো, মানে অ্যাফার্মেটিভ, মানে যেটাকে আমরা পজিটিভ বলবো, অ্যাফার্মেটিভ। ঠিক আছে, দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট এর কেউ স্ট্রাকচারটা বলতে পারবে? স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের শেষে ভার্ব প্লাস অবজেক্ট, কারণ ভার্বের শেষে না, এস বাই ভার্ব শেষে ইএস বা ইএস যোগ থাকবে একটা। আর যদি প্লুরাল হয় কিছু হবে না, যদি সিঙ্গুলার হয় এস বা ইএস যোগ হবে, প্লুরাল হলে কিছুই থাকবে না, প্লাস অবজেক্ট। তাই না? তাহলে একটা উদাহরণ দিলাম যে সে একটি চিঠি লিখছে। ওটা এস এস বাই ইএস হবে। এটা এস বাই এস বলেছি, এস বাই এস, কিন্তু লেখা হয়ে গেছে ই বাই এস। হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এটা। মানে ধরো আমি বললাম ঝিনুক, ঝিনুক সপ্তম শ্রেণীতে পড়ে। সপ্তম শ্রেণীতে পড়ে, ঝিনুক সপ্তম শ্রেণীতে পড়ে। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে। তাহলে সাবজেক্ট কি আছে এখানে বলো প্রথম? ঝিনুক, ঝিনুক। এরপর আমরা ভার্ব নিয়ে আসবো। এখানে ভার্ব কোনটা হবে? পরে ইংরেজি কি হবে? রিড। রিডস, যেহেতু এটা সিঙ্গুলার তাই জন্য রিডস হয়ে যাবে। হয়েছে, ইন প্লাস ইন ক্লাস কোথায় হবে? 7 প্লাস 7। হয়ে গেল একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের দ্বারা। আমি একটি চিঠি লিখি, কে বলতে পারবে? আমি একটি চিঠি লিখি, লিখিতেছি নয়, লিখি। আমি একটি চিঠি লিখি, লিখি করা, লিখি, চিঠি লিখি, আমি একটি চিঠি লিখি। তাহলে কি হবে? I write a letter. রাইট এ লেটার। রোড কেন করবো? আই রাইট এ লেটার করবো। দেন আই রাইট এ লেটার করবো। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। এবারে সিম্পল প্রেজেন্ট টেন্সেরই যদি আমাকে নেগেটিভ বাক্য করতে বলে কি করবো? নেগেটিভ বাক্য। তার ফরমেশনটা কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ বাক্যের ফরমেশন কি হবে? বড় কি হবে? কে বলতে পারবে? সাবজেক্ট, তারপরে ডু বা ডাজ নট, ডু বা ডাজ নট, তারপরে ভার্বের শেষে ভার্ব 1 প্লাস অবজেক্ট।
তাহলে আমি একটা উদাহরণ দিই তাহলে উদাহরণ হিসেবে দিব তাহলে যে আমি একটি চিঠি লিখি না যদি বলা হয় বা সে চিঠি লেখে না, ধরো এটাই বলো সে চিঠি লেখে না বা লেখে না লেখেনি যেটা বলতে হবে। কি হবে বলো কি বলতে হবে? he does তাহলে সাবজেক্ট হি বা সি যেটা করতে পারো হি, তাহলে এখানে সিঙ্গুলারের জন্য ডাজ নট রাইট এ লেটার হয়ে গেল নেগেটিভ বাক্য। এবারে নেগেটিভের ক্ষেত্রে হয়ে গেল, এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে কোশ্চেন মূলক ইন্টারোগেটিভ সেন্টেন্স। বুঝেছে? কোশ্চেন মূলক কি হবে? ডু বা ডাজটা আগে চলে আসবে, তারপরে কি হবে? সাবজেক্ট হবে, তারপরে কি হবে? ভার্ব ওয়ান হবে, তারপরে কি হবে? অবজেক্ট হবে। এবারে তার শেষে একটা বিকাশের চিহ্ন থাকবে। হয়েছে? তার শেষে একটা বিকাশের চিহ্ন থাকবে। বলো কে বলতে পারবে কিছু? Does he write a letter? হ্যাঁ, মানে ধরো আমি একটা বাংলা মানে যদি আমি বলি তোমার কতগুলি বই আছে, এটাতে হবে না, ডাজ দিয়ে টু ডাজ দিয়ে করতে হবে, তাই তো? হ্যাঁ, এখানে এটাকেই আমি যদি বলি সে কি চিঠি লেখে, সে কি চিঠি লেখে, তাহলে কি হবে? ডাজ Does he write a letter? হ্যাঁ, ডাজ হি রাইট এ লেটার। এবারে ইন্টারোগেটিভ এর নেগেটিভ এইখানটাতে বোঝার আছে তোমাদের। ইন্টারোগেটিভ এর নেগেটিভ যে নটটা কোথায় ইউজ হবে, ডাজের পরে হবে না সাবজেক্টের পরে হবে, সবাই এখানে গুলাবে। বুঝতে পেরেছো? তুমি মনে করবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তার মানে ডু আর ডাজ তো শুরুতে থাকবেই, তারপরে সাবজেক্ট নিয়ে আসবে, তারপরে নট বসাবে। ঠিক আছে? তারপরে নট বসাবে, তারপরে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে আমি যদি বলি একটা সেন্টেন্স নেগেটিভের পক্ষে, তো নেগেটিভ বলতে হবে নেগেটিভের সে কি যায় না, আচ্ছা রাম কি যায় না, এটা বলো রাম কি যায় না, রাম কি যায় না, মানে কোথাও একটা যাওয়ার কথা বলছে, যে রাম কি সেখানে যায় না। তাহলে প্রথম ডু না ডাজ করবো বলো? ডাজ, তারপরে ডাজ রাম, হ্যাঁ তারপরে not go there নট গো দেয়ার। একই হবে ইন্টারোগেটিভ নেগেটিভ এর মধ্যে হয়ে গেল। তাহলে এইবারে কথা হচ্ছে তোমাকে পরীক্ষার জন্য আমাদেরকে কি করতে হবে, যে কোথায় কোথায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ হবে পরীক্ষার জন্য, যেটা এটা হচ্ছে বেসিক পার্ট সেন্টেন্সটা ফর্ম করার জন্য। যে একটা সেন্টেন্স যে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে সেটা আমরা কিভাবে গঠন করব এটা জানার জন্য। এবারে আমাকে কোথায় কোথায় ইউজ হবে সিম্পল প্রেজেন্ট টেন্সটা বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটা তোমাদেরকে লিখতে হবে। দেখো যে হ্যাবিচুয়াল অ্যাকশনের জন্য, মানে হ্যাবিট যেগুলোকে বলছে, ইউজ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স হ্যাবিচুয়াল অ্যাকশনের জন্য কোথায় কোথায় সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, ঠিক আছে না? মানে কোথায় কোশ্চেন থাকবে, যে ধরো একটা আমি দিলাম সে প্রত্যেক দিন হাঁটতে বেরোয় বা মর্নিং ওয়াকে বেরোয়, কি লাগবে তাহলে? হি, তারপরে ভার্বটা কি নিয়ে আসবে বলো? দেখো সে প্রত্যেক দিন, বলো এখানে একদম দেখো সাবজেক্টের পরে ভার্ব, তারপরে এস বাই এস, তারপরে অবজেক্ট। সে বেরোয়, হাঁটতে বেরোয়, মানে সে হাঁটতে যায়, ধরো সে প্রত্যহ হাঁটতে যায়। কি করবো? যা ইংরেজি কি হবে? হি গোস, হি গোস আউট, মানে হি গোস আউট। ঠিক আছে? কোথায় যায়? হাঁটতে। ফর আ ওয়াক, প্রত্যয় ইংরেজি কি? এভরিডে। পরীক্ষায় এইখানটাতে তোমার এইখানে লেখা থাকবে এভরিডে লেখা থাকবে, আর এইখানে ওয়েন টাইম লেখা থাকবে হয়তো।
তখন তোমাকে ধরে নিতে হবে যে এটা প্রত্যেকদিন তো তার হ্যাবিচুয়াল ওয়ার্কের মধ্যে পড়ছে, তখন সেই জন্য এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। বুঝেছে? তারপরে বলো এইখানটাতে হবে মাই ফাদার, যে আমার বাবা প্রতি সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন মন্দিরে যায়। এটা বাংলা মানেটাই লিখে দিই, আমার বাবা সপ্তাহে 3 দিন মন্দিরে যায়। আমার বাবা প্রতি সপ্তাহে 3 দিন মন্দিরে যায়। আমার বাবা প্রতি সপ্তাহে 3 দিন মন্দিরে যায়। তাহলে আমার বাবা ইংরেজি কি হবে? My father. মাই ফাদার। এখানে যাওয়া ইংরেজি কি করবো বলো দেখি? ভিজিট। ভিজিটস হবে, তাই না? কোথায় যায়? অবজেক্টে কি আসবে? Temple. কোথায় যায়? টেম্পল। মাই ফাদার ভিজিটস টেম্পল প্রত্যেকদিন, মানে 3 দিন প্রতি সপ্তাহে। তাহলে কি লিখবো? 3 days in a week. না, থ্রাইস এ উইক। 3 days ইন আ উইক করতে পারো, ইন আ উইক করতে হবে তখন, আর থ্রাইস এ উইক করতে হবে। ঠিক আছে? এই আর কি কোথায় কোথায় ইউজ হবে? 2 নম্বর। আর আমি উদাহরণটা বেশি যাবো না, শুধু পয়েন্ট গুলো লিখে দিয়ে যাবো। দেখো জেনারেল ট্রুথ, GENARL, জেনারেল ট্রুথের ক্ষেত্রে যেটা সত্য, যে সূর্য পূর্ব দিকে ওঠে। ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। বুঝেছে? এগুলোর ক্ষেত্রে যেমন ধরো সান, দা সান রাইজেস, কোথায় হবে? ইন দা ইস্ট, যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? সূর্য পূর্ব দিকে ওঠে। তারপরে ইম্পারেটিভ, যদি আমরা যদি বোঝাই যে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাচ্ছি, যে আমরা মানে কোন একটা অবজ্ঞাসূচক কথা বলার জন্য, মানে মানে তোমাকে আদেশমূলক কথা বা অবজ্ঞাসূচক কথা, মানে ধরো আমি বললাম যে সব সময়, সব সময় পিতা মাতাকে মান্য করে চলবে, মান্য করিয়া চলবে। সব সময় পিতা মাতাকে মান্য করিয়া চলবে। তাহলে কি করবে? অলওয়েজ, অলওয়েজ অলওয়েজ। মান্য করা ইংরেজি কি? ওবে। ওবে ইয়োর পিতামাতা ইংরেজি কি? প্যারেন্টস হবে। প্যারেন্টস। এটা মেন পয়েন্ট হচ্ছে যে কোথায়, না এটাকে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আরেকটা জিনিস, আরেকটা 3 নম্বর পয়েন্ট, এইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, যে হেয়ার দেয়ার দিয়ে যদি হেয়ার দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, হেয়ার দেয়ার দিয়ে বাক্য শুরু হলে, আর সেন্টেন্সটা যদি এক্সক্লেমেটরি হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি? কে বলতে পারবে? বিস্ময়সূচক, মানে এরকম একটা সাইন দেওয়া থাকবে। বুঝছো? তাহলে বলো হেয়ার কেম দ্য ট্রেন, কোথায় ভুল আছে? হেয়ার কেম দ্য ট্রেন, এইখানে ট্রেন আসে। দেয়ার রিংস দ্য বেল, কোথায় ভুল আছে? হেয়ার কেম দ্য ট্রেন, এটা ডাটা ভুল আছে। কি লিখলাম? হেয়ার কেম দ্য ট্রেন, দেয়ার রিংস দ্য বেল। দুটো আলাদা আলাদা সেন্টেন্স, কোথায় ভুল আছে বলো? কোথায় ভুল আছে বলো? কে বলতে হবে? স্যার ওখানে এক্সক্লেমেটরি চিহ্ন কেন হবে? এখানে কেম হবে না, কামস হবে। আমাকে প্রেজেন্ট টেন্সে থাকবে, এটাই বলে দিলাম। যে একটা সেন্টেন্সটা যখন এক্সক্লেমেটরি সাইন থাকবে এবং হেয়ার দিয়ে শুরু হবে, তখন এখানটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে। হেয়ার কামস দ্য ট্রেন। ঠিক আছে?
নেক্সট 4 নম্বর নিউজ পেপার হেডলাইট বা কমেন্ট সেকেন্ডটাতে কি ভুল থাকবে? সেকেন্ডটাতে কোনো ভুল নেই, সব ঠিক আছে। রিংসি হবে, ঠিক আছে না? ঠিক আছে না? তারপরে তারপরে লেখো নিউজ নিউজ পেপার হেডলাইনের ক্ষেত্রে নিউজ পেপার হেডলাইন বা কমেন্ট্রি ফোর্স কমেন্ট্রির ক্ষেত্রে নিউজ পেপার বা ফোর্স কমেন্ট্রির ক্ষেত্রে নিউজ পেপার বা ফোর্স কমেন্ট্রির ক্ষেত্রে PARY ফোর্স কমেন্ট্রির ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়। তাহলে আমি একটা ভুল লিখছি, তোমরা বলো কোথায় হবে। ইন্ডিয়া launched satellite CHED launched LAUNCHED ঠিক আছে, launched a satellite এটা এন হবে স্যার। India launched a satellite বলো কোথায় ভুল আছে। এটা কি এন হবে স্যার? না, ইডি যোগ হয়েছে, ইডি যোগ হবে না। ইডিটা যোগ হবে না এখানে, শুধু লঞ্চ হবে, লঞ্চেস LAUNCHES। কারণ এটা তো একটা হেডলাইন হয়েছে, নিউজ পেপার হেডলাইন, যে ভারত একটি নিউজ স্যাটেলাইট লঞ্চ করেছে। ইন্ডিয়া লঞ্চেস এ স্যাটেলাইট, ঠিক আছে। একটু হাতের একটু ছাটা হয়ে যাচ্ছে, তোমরা একটু ভালো করে লেখো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা দিচ্ছি, তাহলে বলো। সচিন হিট এ বাউন্ডারি, সচিন হিট এ বাউন্ডারি, হিটস হবে। হ্যাঁ হিটস হবে, হিটস হবে, ঠিক আছে। কারণ এটা একটা ফোর্স কমেন্টারি হয়ে যাচ্ছে, তাহলে কোথায় ভুল হলো, হিটস হবে। বল এবারে আর একটা লাস্ট পয়েন্ট, যদি কোনো একটা কারো কিছু প্রফেশনাল অ্যাক্টিভিটি বোঝায়, ঠিক আছে না, টু এক্সপ্রেস প্রফেশনাল অ্যাক্টিভিটি। ধরো আমি বললাম একজন নাপিত চুল কাটে, এ বারবার কাট হবে না, কাটস হবে, বলো। কাটস। কাটস হবে, কারণ সিঙ্গুলার নাম্বার। এ বারবার কাটস হেয়ার, এটা তো তার প্রফেশনালই বোঝাচ্ছে, হয়েছে। টিচার টিচেস স্টুডেন্ট, শিক্ষক ছাত্রদেরকে পড়ায়, এটা তার প্রফেশনালকেই বোঝাচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট সেন্টেন্স। আচ্ছা, কয়েকটা সেন্টেন্সে আমি একটু তোমাদেরকে ট্রান্সলেশন দেই, তাহলে কে কতটা করতে পেরেছে তাহলে আমি বুঝতে পেরে যাবো, ঠিক আছে। প্রত্যেকে বলবে ঝিমলি তার বোনকে ভালোবাসে, ঝিমলি তার বোনকে ভালোবাসে। কে বলতে হবে ট্রান্সলেশনটা? ঝিমলি লাভস হার সিস্টার। হ্যাঁ, ঝিমলি লাভস হার সিস্টার, ঝিমলি লাভস হার সিস্টার। এটা শুধু জাস্ট এটা জানার জন্য দিলাম। তারপর পাপুল প্রত্যহ ব্যায়াম করে, দেখো হ্যাবিচুয়াল বোঝাচ্ছে, পাপুল প্রত্যহ ব্যায়াম করে। কে বলতে পারবে? রাসেল ওয়ার্কস আউট এভরি।
পাপুল এখানে টেক্সট এক্সারসাইজ করতে পারো, দেশে মানে ব্যায়াম করে কি ইংরেজি টেক্সট এক্সারসাইজ হয়েছে, টেক্সট এক্সারসাইজ কত ইংরেজি কি everywhere. এভরিডে। আশা করি আশা করি সিম্পল প্রেজেন্ট টেন্স না, ওয়ার্কআউট করতে হবে। হ্যাঁ ওয়ার্কস আউট করতে হবে তখন, ঠিক আছে ওয়ার্কস আউট করতে হবে, ওয়ার্কস আউট করতে হবে। চলো এবারে আসছি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স তার গঠন কি হবে সে বলতে পারবে? Subject am is are দিয়ে ভার্ব শেষে ing প্লাস অবজেক্ট। হ্যাঁ সাবজেক্ট প্লাস এম ইজ আর তারপরে ভার্ব অন তারপরে আইএনজি প্লাস অবজেক্ট। সে গান করে, সে গান করিতেছে, চেচে মানে একটা কাজ হচ্ছে সেই জন্য বোঝালে কি হবে? she is singing a song. হ্যাঁ সি ইজ সিঙ্গিং এ সং। চলো এরপর একটা আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে, বলো। মিনা সবাই করবে, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে মিনা একটি চিঠি লিখিতেছে। মিনা একটি চিঠি লিখিতেছে। প্রিয়া বলো, প্রিয়া সাহানি। ক্লাসে আছো? বলো মিনা একটি চিঠি লিখিতেছে, কি হবে? কে বলতে পারবে? সজল বলো। রাইটিং এ লেটার। মিনা রাইট এ লেটার কেন হবে না? এটা তো লিখিতেছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা দেখো যারা হ্যাঁ বলো। মিনা ইজ লেখা ইংরেজি রাইটিং এ লেটার, রাইটিং হবে না। আর এই যে ফর্মটা দেখো না, ফর্মটা কি আছে? সাবজেক্ট হ্যাঁ সাবজেক্ট হচ্ছে মিনা। দেখো আচ্ছা দেখে নাও, একটা লিখে দিই তারপরে বলবো মিনা, তারপরে এম ইজ আর এর মধ্যে কি আসবে? ইজ আসবে, তারপরে ভার্বের শেষে আইএনজি। ভার্ব কি লেখা? রাইটিং থাকবে তার সাথে আইএনজি যোগ আইএনজি যোগ হবে। কি লিখছে? একটি চিঠি এ লেটার। বুঝা গেছে? মিনা একটি চিঠি লিখিতেছে, মিনা ইজ রাইটিং এ লেটার। তাহারা বাগানে বেড়াইতেছে, তাহারা বাগানে বেড়াইতেছে। কে বলতে পারবে? তাহারা বাগানে বেড়াইতেছে। কি হবে কে বলতে পারবে? বলো কে বলতে পারবে? তাহারা বেড়ানো ইংরেজি ওয়াকিং করে দাও, ওয়াকিং। They are walking in the garden. দে আর ওয়াকিং KING ইন দ্য গার্ডেন। একদম সঠিক হয়েছে। এবারে আমি আসছি নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে তার ফর্মটা কি হবে? আমি এবারে একটা একটা করে উদাহরণ দেবো, কিন্তু আর বেশি দেবো না, কারণ আমাকে একটু টানতে হবে। নেগেটিভ সেন্টেন্সে কি হবে? সাবজেক্ট, তারপরে কি বলতে পারবে? এম ইজ আর, তারপরে কি হবে? কি বলবে? বলো তোমরা একটু বলো। এম ইজ আর এর পরে নট বসাবে, সাবজেক্ট ভার্বের সাবজেক্ট এম ইজ আর নট, তারপরে ভার্বের শেষে আইএনজি প্লাস। হয়েছে? সে স্কুলে যাইতেছে না। একটা উদাহরণ দিব। সে স্কুলে যাইতেছে না।
সে স্কুলে যাইতেছে না, কি হবে? কি হবে? He is not going to school. He is not going to school. He ইজ নট is not গোয়িং going to school. একদম সঠিক। এবারে এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল, এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্নের জন্য হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে চলে আসো। এম am, ইজ is, are প্লাস প্লাস সাবজেক্ট। তারপর কি হবে? তারপর কি হবে বলো, তোমরা বলো। তারপরে ভার্বের শেষে ভার্বের শেষে আইএনজি আইএনজি প্লাস প্লাস তাহলে সে কি তাহলে সে কি স্কুলে যাইতেছে? বলো? হ্যাঁ বলো। ইন্টারভেনশন মার্ক হবে। মাস্ট হবে। সে হ্যাঁ, কি স্কুলে যাইতেছে? সে কি স্কুলে যাইতেছে? Is he going to school? Is he going to school? ঠিক বলো। হ্যাঁ, ঠিক বলেছো। ইজ হি Is he going to school? Is এর পরে এক্সক্লেমেটরি সাইনটা থাকবে কি স্যার? কিলোমিটার না এক্সক্লেমেটরি না, কোশ্চেন মার্ক, Exclamatory না, ওটা ইন্টারোগেটিভ। বাক্যের শেষে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক সেন্টেন্স, চিহ্নটা থাকবে। কোশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ মার্ক। ইজ হি Is he গোয়িং going to school? দেখো তুমি ফর্ম দেখো তুমি ফর্মটা বোঝাও। am is are হলো, তার জায়গায় is, কারণ তারপরে সাবজেক্ট থেকে he, ভার্বের শেষে ভার্বের শেষে আইএনজি, গোয়িং, অবজেক্ট, টু স্কুল। এবারে এবারে ইন্টারোগেটিভ নেগেটিভ, এটা হচ্ছে মানে ফুল স্টপ হবে না। ইন্টারোগেটিভ। হ্যাঁ, ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সটা কি হবে, ফর্মটা কে বলতে পারবে? am is am is are প্লাস প্লাস নট not, তারপরে তারপরে সাবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট আর শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটা ভুল লেখা হয়ে গেছে। am is are এর পরে সাবজেক্ট, সবসময় নটটা সাবজেক্টের পরে বসে। পরে বসবে। এটা ছাড়া হয়ে গেছে। am am is are তারপরে সাবজেক্ট বসবে, তারপরে তারপরে নট বসবে, ভার্বের শেষে আইএনজি বসবে, object। তাহলে উদাহরণ দিলাম, সে কি স্কুলে যাইতেছে না? সে কি স্কুলে যাইতেছে না? সে কি স্কুলে যাইতেছে? সে কি স্কুলে যাইতেছে না? কি হবে? Is he not going to school? হ্যাঁ ইজ হি হ্যাঁ, is he not going to school? going to school। হয়েছে? আমি একটা চলো, র্যান্ডম আমি একটা র্যান্ডমলি কিছুগুলো সেন্টেন্স দিচ্ছি, যেগুলো তোমরা আমাকে তাহলে বলো। চারটা সেন্টেন্স দেবো, প্রত্যেকটাতে চারটেই শুধু উদাহরণ দিয়ে তোমরা কিন্তু বলবে, ঠিক আছে? বালকটি খেলিতেছে না। তিনি কি চিঠি লিখিতেছেন? সে ছবিটি আঁকিতেছে না। সে ছবিটি আঁকিতেছে না। ট্রেনটি ঠিক সময়ে চলিতেছে। ট্রেনটি ঠিক সময়ে চলিতে। বলো, কে বলতে পারবে? প্রথমটা বালকটি খেলিতেছে না। The boy is not playing. The boy is not playing. The boy not playing. হ্যাঁ, the the boy is is not playing। দাঁড়াও তোমরা playing। বলবে তোমরা বলবে না, এরপরে যাকে জিজ্ঞেস করবো সে বলবে।
প্রিয়া রাউত বলো। প্রিয়া রাউত বলো পরেরটা। তিনি কি চিঠি লিখিতেছেন? তিনি কি চিঠি লিখিতেছেন? সীতা বলো। সীতা বলো। সীতা। If হ্যাঁ বলো। বলো। sir, if he writing letter, ইজ হি রাইটিং এ লেটার। একদম সঠিক। দু লোক ঠিক হোক, সবাইকে বলতে হবে। দু লোক ঠিক হোক, সবাইকে বলতে হবে। ঠিক আছে। তারপরে একটা সীতা বলো। কি বললাম? কি বললাম? সে ছবিটি আঁকিতেছে না। বলো। বলো। সুদীপা বলো। He is not drawing the picture. হি হি ইজ ইজ নট ড্রয়িং এ পিকচার। তারপরটা স্বপ্ন বলো। ট্রেনটি ঠিক সময় চলিতেছে। ট্রেনটি ঠিক সময় চলিতেছে। বলো। পারবে না। কেন পারবে না? দেখো তুমি দাঁড়াও, আমি বলে দিই, তাকে একটু বুঝিয়ে দিই সবাইকে। এখানে সাবজেক্ট কোনটা? ট্রেনটি ইংরেজি কি হবে বলো? ট্রেনটি কি হবে বলো? দা ট্রেন। এবারে তুমি এটা বলে দিবি কোন সেন্টেন্সে আছে, মানে কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে? চলিতেছে। কন্টিনিউয়াস টেন্সে আছে। আইএনজি যোগ হবে, কিন্তু তার আগে তোমাকে কি লাগাতে হবে? দেখো তার আগে কি লাগাতে হবে? এই যে সাবজেক্টের পরে কি লাগাতে হবে তার আগে? অ্যামিজার। তাহলে ট্রেনের পরে কি লাগাবো? অ্যামিজারের মধ্যে কি লিখবো ট্রেনের পরে? Is ইজ। তারপরে চলা ইংরেজি কি? running. রানিং। আর ইউ এন এন আই এন জি। ঠিক সময়। টু টাইম। ইন রাইট টাইম করতে পারো বা টু টাইম করতে পারো। ঠিক আছে। দ্য ট্রেন ইজ রানিং টু টাইম। বাস। সাহস করে বলতে হবে। বলো। বলো। At the correct time হবে। কারেক্ট ইউজ হয় না, বুঝতে পারছো? রাইট টাইম করতে পারো। কারেক্ট মানে ঠিক সময়ে, ওটাকে কারেক্ট বলা হয়। ওই কারেক্টটাকে, ওই ঠিকের মানে হচ্ছে কারেক্ট টাইম হয় না, রাইট এটা টাইম। হবে না অন বা থিটের ক্ষেত্রে ইউজ করা হয়। বলো। বলছি ওই যে কারেক্ট কথাটা, এটা হচ্ছে কোনো কিছু, কোনো ওয়ার্ড ভুল বা কোনো কিছু কথা বলা ভুল, এর ক্ষেত্রে ইউজ করা হয়। হ্যাঁ, কোশ্চেন হলে কোশ্চেন ঠিক করা, উত্তর ঠিক করা, তখন কারেক্ট দেওয়া হয়। কারেক্ট বা কোশ্চেন এটা করতে পারো। আর তুমি বলছো প্রিয়া এখানে টু অন হবে, তো অন টাইম বসাতে পারো, টু টাইম বসাতে পারো, কোনো অসুবিধা নেই। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, সঠিক সময়। দ্য ট্রেন ইজ রানিং টু টাইম, সঠিক সময়। ঠিক আছে না? চলো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এরপর আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, কে বলতে পারবে যে প্রেজেন্ট কোন এই লাইনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে বুঝবো কি করে? কারণ আগের দুটো তো তুমি এমনি বুঝতে পেরে যাবে যে প্রেজেন্ট এখনকার কথা বলা হচ্ছে প্রেজেন্ট, আর কোনো কাজ কন্টিনিউ চলছে, কাজ করে চলছে, তাই কন্টিনিউয়াস। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কি করে বুঝবো? স্যার হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে। হ্যাঁ, হ্যাজ হ্যাড তো থাকবে সেটা ফর্মে, কিন্তু আমি বাংলা থেকে কি করে বুঝবো? কাজটা হয়েছে। হ্যাঁ, মানে কাজটি এই মাত্র শেষ হয়েছে। কাজটি চলিতে ছিল নাকি স্যার? মানে ট্রেন ঠিক সময় চলিতে ছিল, এটা হতে পারে। এই মাত্র সে বলেছি, দাম বলছি, কাজটি এই মাত্র শেষ হয়েছে, বা সেই কাজ হইয়া গিয়েছে কিন্তু তার ফলটা এফেক্টটা এখনো আছে, বা কাজ হয়ে গিয়েছে। যেমন উদাহরণ দিলে বুঝতে পারো, হয়ে গিয়েছে, তার ফল এখনো বর্তমান, মানে তার এফেক্টটা এখনো চলছে, তার এফেক্টটা এখনো চলছে। তাহলে আগে আমরা ফরমেশনটা লিখে নিই, তারপরে পড়বো, তাই না? আগে ফরমেশনটা লিখে নিই, তারপরে পড়বো। কি লিখবো? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাভ হ্যাজ, সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস ফর্ম হবে।
প্লাস অর্থ। সে একটি সে একটি ঘর কিনে আছে। সে সে একটি ঘর না লেখে বাড়ি কিনে আছে। মানে কিনেছে, এখনো তার আছে ঘরটা, সে একটি ঘর কিনে আছে বা কিনেছে, এরকম বলবো। ঠিক আছে, যদি বলতাম কিনিয়া ছিল, তখন কোন টেন্সে হয়ে যেতে পারে? তো সে একটি পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট। আর সে একটি ঘর কিনে আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিনে আছে মানে কিনেছে আর কি। কিনে আছে শুদ্ধ ভাষা আর একটা চালু ভাষা, কিনে আছে। তাহলে আমরা সাবজেক্টে কি বসাবো? হ্যাঁ, হি। তারপরে হ্যাজ বা হ্যাভের মধ্যে প্লুরাল হলে হ্যাভ, সিঙ্গুলার হলে হ্যাজ। হি হ্যাজ কিনা ইংরেজি কি? হ্যাঁ, বাই বট। থার্ড ফর্ম বট এ হাউস। হি হ্যাজ বট এ হাউস। বোঝা গেল? বলো, কার অসুবিধা হলো? সে একটি সুন্দর ছবি আঁকিয়াছে। সে একটি সুন্দর ছবি আঁকিয়াছে। কে বলতে পারবে? He has draw a beautiful picture. ড্র কেন হবে? ড্রন হবে। হি হ্যাজ ড্রন এ বিউটিফুল লিখতে পারো, নাইস লিখতে পারো, পিকচার PICTUR। বুঝেছো? He has drawn a nice picture. এবার তোমরা বলবে যে স্যার তাহলে এখানে এরর কোথায় আসবে? এরর কারেকশনটা আমরা পরের দিন করাবো, তাও একটু বলে দিই। এই যে এখানে যে বললো যে হি হ্যাজ এর পরে ড্র লেখা থাকবে, বোঝা গেছে? তুমি দেখবে এখানে হ্যাজ লেখা থাকলেই এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, কিন্তু যদি আমি বলি, রামধনুর 7টি বর্ণ আছে। এটা কোন টেন্সে আছে? রামধনুর 7টি বর্ণ আছে, এটা কোন টেন্সে আছে? বলো, কে বলতে পারবে? প্রেজেন্ট ইনডিফিনাইট। কিন্তু তুমি এখানে কি লিখবে? দা রেইনবো হ্যাজ 7 কালার। এইখানে হ্যাজটাই ভার্ব হিসেবে কাজ করেছে। বুঝা গেছে? এখানে হ্যাজটাই আছে ইংরেজিটা হ্যাজ, এটাই তার মেন ভার্ব হিসেবে কাজ করেছে। আর এইখানে হ্যাজটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করেছে। বুঝা গেছে? এরকম আরেকটা যদি উদাহরণ দিই, আমি বললাম উই হ্যাভ এ নাইস গার্ডেন। যে আমাদের একটি ভালো বাগান আছে। তাহলে এখানে আছে ইংরেজিটাই হ্যাভ। তার মানে তুমি সবসময় ভাববে না যে এই যে হ্যাভ থাকলে মানে এখানেই তো হ্যাভ, আর কি কোথাও ভার্ব আছে এখানে কোথাও? আর এই লাইনের মধ্যে হ্যাভ ছাড়া আর কোথাও ভার্ব আছে? বলো দেখি। নেই। কিন্তু এইখানটাতে দেখো এই যে হ্যাভ ছাড়াও এই যে ড্র ভার্বটা আছে একটা, এটা হচ্ছে মেন ভার্ব আর এটা হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে এই যে যখনই হ্যাজ বা হ্যাভ থাকবে তার সঙ্গে যখন আরেকটা ভার্ব থাকবে, এটা সবসময় ভার্বের থার্ড ফর্ম হবে। এইটুকু তোমাকে মাথায় রাখতে হবে। বুঝা গেছে? তাহলে কোথায় গেল? কোনটাতে ছাড়লাম এটা আমি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো। তারপরে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স কি হবে? ফর্মটা কে বলতে পারবে? নেগেটিভ সেন্টেন্সের ফর্মটা কে বলতে পারবে? সাবজেক্ট, তারপরে হ্যাজ হ্যাভ,
তারপরে নট একই তো বলে যাও না পরপর ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। উদাহরণ দেই আমি কখনো সিংহ দেখি নাই। আমি মানে এখনো পর্যন্ত আমি সিংহ দেখিনি। আমি কখনো সিংহ দেখি নাই। আমি কখনো সিংহ দেখিনি মানে দেখো ভবিষ্যতে মানে কাজটা কিন্তু আগে হয়ে গেছে যে আমি এখনো কিন্তু দেখিনি, তার কাজটা কিন্তু এখনো চলছে, তাই না? আমি তোমার কলমটি লই নাই, হ্যাঁ নেই নি আর কি, এগুলো সব শুদ্ধ আছে না, লই নাই। চলো প্রথমটা সেন্টেন্সটা ট্রান্সলেশন কে করতে পারবে? সাবজেক্ট হিসেবে কি লিখবো বলো? আই। তারপরে হ্যাজ বা হ্যাভ এর মধ্যে কি হবে? হ্যাভ। তারপরে নট সিন। নট সিন না লিখে এখানে একটা ভালো বাংলা হয় নেভার সিন। কখনোই লেখা আছে না, নেভার। তারপর ভার্বের থার্ড ফর্ম সি এর থার্ড ফর্ম সিন, তারপরে এ লায়ন। পরেরটা বলো কে বলতে পারবে? আমি তোমার কলমটি লইয়া নাই। আগে তোমরা দুজন বাদে আর বাকিরা বলো, সব না বলো এটা। আমি ইংরেজি কি হবে বলো? আই হ্যাভ। তারপরে তোমারটা হবে ইউ। তারপরে বলো আই হ্যাভ এর পরে কি আছে বলো? ফর্মটা দেখো, এই ফরমেশনটা কি লেখা আছে? আই হ্যাভ এর পর কি লিখতে হবে? নট। তারপরে কি হবে বলো? টেকেন। লেয়া ইংরেজি টেক, তাহলে টেকেন। থার্ড ফর্ম কি নেইনি? কিটা নেইনি তোমার? ইওর পেন। পেন হবে। এই হচ্ছে ইওর পেন। আই হ্যাভ নট টেকেন ইওর পেন। দেখো এই হচ্ছে পুরো ম্যাথের মতো। দেখো তুমি ম্যাথের ফর্মুলা বসাচ্ছ, এখানে ইংলিশের ফর্মুলা বসাচ্ছ, বুঝতে পেরেছো? চলো এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স একটু তাড়াতাড়ি টানবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স কে বলতে পারবে? ফর্মটা কি হবে কে বলতে পারবে? আগে হ্যাজ হ্যাভটা নিয়ে চলে আসো। দেখো ওইখানে এম ইজ আরটাকে আগে নিয়ে চলে এসেছিলাম, এখানে হ্যাজ হ্যাভটাকে আগে নিয়ে চলে আসো। তারপরে সাবজেক্ট, তারপরে না এটা তো ইন্টারোগেটিভ বলেছে। ইন্টারোগেটিভ হচ্ছে তাহলে ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। তার উদাহরণ দিলাম, তুমি কি দরজাটি বন্ধ করিয়াছো? তুমি দেখবে ঘরে জিজ্ঞেস করবে এটা, যে ইংলিশে জিজ্ঞেস করতে পারো তুমি কি দরজাটি বন্ধ, সজল বলো এটা, সজল ক্লাসে আছো, ক্লাসে আছো বলো। প্রথমে কি লাগাবো? প্রথমে হ্যাভ হ্যাভ ইউ ক্লোজ দ্য ডোর। বন্ধ ইংরেজি করে, বন্ধ ইংরেজি কি? শাট। বন্ধ ইংরেজি শাট দ্য ডোর। হ্যাভ ইউ শাট দ্য ডোর। হ্যাভ ইউ শাট দ্য ডোর। ঠিক আছে? তুমি কি তাহাকে সব বইগুলি দিয়াছো? তুমি কি তাহাকে সব বইগুলি দিয়াছো? চলো কে বলতে পারবে তাড়াতাড়ি বলো। হ্যাভ ইউ গিভেন অল দ্য বুকস টু হার? হ্যাভ ইউ গিভেন কাকে? তারপরে কাকে দিয়েছো? কাকে? হিম অল দ্য বুকস। এগুলো সবার শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হবে, বুঝেছো? চলো ইন্টারোগেটিভ নেগেটিভ এবারে আসবে ইন্টারোগেটিভ নেগেটিভ। সবসময় নেগেটিভের ক্ষেত্রে মনে রাখবে সাবজেক্টের পরে নটটা বসে, ঠিক আছে? তাহলে ফরমেশনটা বলো, হ্যাজ হ্যাভ, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্বের থার্ড ফর্ম তারপর সাবজেক্ট। একদম সঠিক।
তাহলে একটা উদাহরণ দিই আমি তাহলে তোমাকে। সে কি কলমটি চুরি করে নাই? সে কি কলমটি চুরি করে নাই? সেটি কলমটি চুরি করে নাই? বল। প্রথম কি হবে? হ্যাজ, তারপরে হি নট, হ্যাজ হি নট, তারপরে চুরি করা ইংরেজি কি? স্টোলেন, স্টোল প্লাস স্টোলেন হবে, STOLN, স্টোলেন। তারপরে দ্য পেন, দিস পেন বা দ্যাট পেন কে তো স্টোলেন দিস পেন করে দাও। দিস পেন। বা এখানে ইউর পেন লিখতে পারো, যে তোমার পেনটি কি, সে কি তোমার কলমটি চুরি করে নাই, এটা বোঝালে হবে। সে কি তোমার করে দাও, সে কি তোমার কলমটি, তাহলে এখানে ইউর করে দেবো, ইউর পেন। বলো, কে বুঝতে পারলে না বলো দেখি একদম। সে এতক্ষণ কোনটা? এটাই বলে দিন। সে কি তোমার কলমটি চুরি? হ্যাঁ, তুমি মেলাও, এটার সঙ্গে সঙ্গে মেলাও। এটা ফর্মটা কি লেখা আছে বলো? ইন্টারোগেটিভ নেগেটিভের ফর্মটা কি লেখা আছে বলো? সাবজেক্ট হ্যাজ বা হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে এখানে হ্যাজ বা হ্যাভ এর ক্ষেত্রে হি, সে মানে তো হি, হি এর ক্ষেত্রে হ্যাজ লিখবো না হ্যাভ লিখবো? হ্যাজ লিখবো, হ্যাজ। আচ্ছা, তারপরে নট, হ্যাজ বা হ্যাভ এর পরে সাবজেক্ট দিলাম হি, তারপরে নট দিলাম। এবারে ভার্ব, চুরি করা ইংরেজি কি? চুরি করা ইংরেজি কি? স্টোল, তার ভার্ব থার্ড ফর্ম স্টোলেন। কি চুরি করেছে? তোমার কলমটি, ইউর পেন। আচ্ছা, ঠিক আছে? এটার আর দিচ্ছি না উদাহরণ, এখানে একদম ফার্স্ট টেন্সে চলে আসছে। ফার্স্ট টেন্সে তো সবাই জানো, বলো দেখি ফার্স্ট টেন্সের ফর্ম কি হবে? ফার্স্ট টেন্স কোনটা? ফার্স্ট টেন্স আছে বুঝবো কি করব? সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফার্স্ট, তাহলে প্রথমে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, পজিটিভ বাক্য। তাহলে পাস্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি লিখবো? সাবজেক্ট। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো করালাম না, এটা কি করালাম? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট করাইনি, প্রেজেন্ট পারফেক্টটা লেখানো হবে, সেই অ্যাঙ্গেলে তো পারফেক্ট সেই সময় কথা না। টেন্স ভালো করে একটু শিখতে হবে, দাঁড়াও এটা কাটো সবাই একটু। লেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এইখানেই মজাটা আছে একটা। ঠিক আছে? আর পরীক্ষাতে এইখান থেকে কোশ্চেন, পারফেক্ট থেকেই কোশ্চেন আসবে তোমাদের। এই কন্টিনিউ, এমনি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এগুলোতে ভার্ব মানে ভয়েস চেঞ্জ করার সময় লাগবে। বাদ বাকি যত এরর বলো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলো, সব কন্টিনিউয়াস সেন্টেন্স থেকে আসবে, কন্টিনিউয়াস টেন্স থেকে, মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কে বলতে পারবে? সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব শেষ আইএনজি, অবজেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বললাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে? প্রথমে লিখবো সাবজেক্ট হ্যাজ বা হ্যাড, তারপরে আসবে বিন, তারপরে আসবে ভার্বের শেষে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে একটা নতুন ওয়ার্ড সিন্স বা ফর প্লাস টাইম।
সিন্স বা ফর প্লাস টাইম। বুঝছো? তাহলে একটা উদাহরণ দিই। আচ্ছা এইখানে একটু তোমরা লিখে রাখো যে স্যার কোথায় সিন্স ব্যবহৃত হবে আর কোথায় ফর ব্যবহৃত হবে। কেউ বলতে পারবে সিন্স কোথায় ব্যবহৃত হবে, ফর কোথায় ব্যবহৃত হবে? সিন্স আর ফর যদি পয়েন্ট অফ টাইম বোঝায়, আর যদি পিরিয়ড অফ টাইম বোঝায়। মানে কি? ধরো আমি দুটো উদাহরণ লিখি, দিলে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো সে 3 দিন যাবৎ জ্বরে ভুগিতেছে। সে 3 দিন যাবৎ জ্বরে ভুগিতেছে। সে 3 দিন যাবৎ জ্বরে ভুগিতেছে। ঠিক আছে, আরেকটা দিলাম আজ সকাল 6টা থেকেই জোরে বৃষ্টি হইতেছে। আজ সকাল 6টা থেকে জোরে বৃষ্টি হইতেছে। দেখো একটা জিনিস তোমাকে টাইম বলে দিয়েছে আর একটা পিরিয়ড, মানে একদম পার্টিকুলার টাইম। আচ্ছা আরেকটা দেখি। সে 1990 সাল থেকে এখানে আছে। সে 1990 সাল থেকে এখানে আছে। চলো এটাতেই দেখি। দেখো একটা জিনিস হচ্ছে তোমাকে কি বলেছে যে সে কতদিন আছে, একটা পয়েন্ট অফ টাইম দিয়ে দিয়েছে। সকাল 6টা থেকে, কটা থেকে? সকাল 6টা থেকে, 1990 সাল থেকে। তাহলে এটা এই দুটো হয়ে গেল পয়েন্ট অফ টাইম। আর বলেছে যে 3 দিন যাবৎ জ্বরে ভুগি আছে। কবে থেকে 3 দিন বলেছে কিছু? কবে থেকে 3 দিন কিছু বলেছে না, বলেন। তার মানে এটা হলো পিরিয়ড অফ টাইম। আর একটা পিরিয়ড অফ টাইমের উদাহরণ দেই, কেন মনে পড়েছে ভালো। 2 বছর যাবৎ, 2 বছর যাবৎ আমি এই স্কুলে পড়িতেছি। ঠিক আছে, সবগুলোই কন্টিনিউয়াস টেন্স আছে। দেখো কিন্তু আগে থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত আছে, সেই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর আগে থেকে শুরু হওয়ার জন্য পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো এবারে ফর্মটা আনা যাক। তাহলে প্রথমে সাবজেক্টে কি বসাবো বলো? সাবজেক্টে কি বসাবো বলো? সে 3 দিন যাবৎ জ্বরে ভুগিতেছে। সাবজেক্টে কি বসাবো বলো? হি। তারপরে কি লিখবো? হ্যাজ বা হ্যাভ এর মধ্যে কি লিখবো বলো? হ্যাজ। তারপরে কি লিখবো বলো? বিন। তারপরে জ্বরে ভুগা ইংরেজি কি? ভোগা ইংরেজি সাফারিং। সাফারিং ফ্রম ফিভার। জ্বরে ভিগা সাফারিং ফ্রম ফিভার। না, ফ্রম ফিভার। এটা হচ্ছে সাফারিং এর পরে ফ্রম বসে, আর ডায়েড অফ হয়। সাফারিং ফ্রম ফিভার। এইবারে তারপরে রাখো জ্বরে ভুগিতেছে হলো কতদিন যাবত? 3 দিন যাবত। তাহলে পিরিয়ড অফ টাইম বলেছে ফর 3 days। ফর 3 days। কি বললাম বোঝা গেছে? দেখো উপরে গঠনটা দেখো। সাবজেক্ট মানে হি, হ্যাজ বিন জ্বরে ভোগা, ভার্ব তো এটা। তাহলে ভার্বের শেষে আইএনজি। সাফারিং কিসে ভোগা? জ্বরে ভোগা। ফ্রম ফিভার সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। এই যে সিন্স অথবা ফর, তারপরে টাইম যেটা দেওয়া থাকবে।
চলো পরেরটা বলো। আজ সকাল 6টা থেকে জোরে বৃষ্টি হইতেছে। আজ ইংরেজি কি হবে? ধরো জোরে বইতেছে জোরে করলে না, এটাকে করো, এটাকে একটা মানে সাবজেক্ট একটা ইনভলভ করতে হবে, যেটাকে ইট ইট হয়েছে। ইটের পরে কি বসবে বলো? হ্যাঁ, হ্যাঁ। তারপরে বিন। বৃষ্টি হয় ইংরেজি কি? রেইনিং। রেইনিং জোরে হার্ড। রেইনিং হার্ড। এবারে বলো যে সিন্স হবে না ফর হবে? সিন্স সিন্স। হবে। সিন্স 6 o'clock morning 6 o'clock this morning। বোঝা গেছে গঠনটা? তারপরটা সে 1990 সাল থেকে এখানে আছে। সজল বলো, সজল। সে 1990 সাল থেকে এখানে আছে। বলো সে 1990 সাল থেকে এখানে আছে। হি হি has been has been she has been staying stay না living living আর এখানে here তারপরে since হবে না for হবে? এটা হবে স্যার আপনার সাল বলেছে, টাইম বলেছে, তাহলে ফর হবে না, since হবে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম যে 1990 সাল থেকেই আছে। 90 সালটা বলে দেওয়া আছে। হ্যাঁ, একটা পয়েন্ট অফ টাইম বলে দিচ্ছে যে সকাল 6টা থেকে পড়ছে, সকাল 6টা থেকে বৃষ্টি হচ্ছে, 1990 সাল থেকে আছে, সে 2010 থেকে চাকরি করছে। সব পয়েন্ট অফ টাইম। সিন্স হেয়ার কত? সিন্স since here 1990 সিন্স 1990 বাস এইটুকু। since 1990 চলো পরেরটা সবকিছু বলো। যদি বলতো 10 বছর আগে থেকে আছে তাহলে ফর 10 ইয়ার্স। ফর 10 ইয়ার্স। আচ্ছা ঠিক আছে। চলো পরেরটা স্বপ্ন বলো। ভুলক বলো, সাবজেক্ট কি এখানে? আমি। আমি হ্যাঁ আই। তারপরে আয়ের পরে কি বসবে? হ্যাভ। তারপরে বলো বিন বিন। তারপরে পড়া, স্কুলে পড়া ইংরেজি কি? পড়া ইংরেজি কি? রিডিং। হ্যাঁ রিডিং। তারপরে কোথায়? এই স্কুলে মানে ইন দিস স্কুল। ইন দিস স্কুল। ইন দিস স্কুল। তারপর সিন্স হবে না ফর হবে? ফর হবে। ফর হবে। 2 বছর যাবত একটা পিরিয়ড অফ টাইম বলেছে। কত সাল থেকে থাকছে কি বলছে? যে 2010 থেকে পড়ছে, এরকম কি বলেছে? না, তো 2 বছর যাবত পড়েছে। ফর ফর 2 ইয়ার্স 2 ইয়ার্স। স্যার এখানে কি লাস্ট 2 ইয়ার্স করলে কিছু ভুল আছে? না, লাস্ট 2 ইয়ার্স করা যাবে না। এখানে কি বিগত 2 বছর বলা আছে? বিগত তো মানে আগের 2 বছর বা হ্যাঁ, আগে বিগত 2 বছরটা বলেনি, ঠিক আছে? বিগত 2 বছর তো কথাটা বলেনি, সেই জন্য শুধু সিন দিস ফর 2 ইয়ার্স। বুঝাতে পারলাম? চলো তাহলে প্রেজেন্টটা কন্টিনিউ হলো, এবারে শেষ হলো। এবার আসবে পাস্ট। বলো লেখা তো হয়নি, আর একবার দেখুন। রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। ঠিক আছে। দেখো এইগুলো বলানো এই কারণে তোমাদের মনে হচ্ছে যে স্যার এই বাচ্চাদের জিনিস কেন করাচ্ছেন। তোমাকে কত এইখানটা সেন্টেন্স লেখাতে হবে, ভয়েস চেঞ্জ করার সময় তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন সেন্টেন্সে আছে, তখনই তুমি ভয়েস চেঞ্জটা করতে পারবে। সেই জন্য তোমাকে আগে চিনতে হবে যে কোন সেন্টেন্সটা মানে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে ধরারা, তারপরে ট্রান্সলেশন। ঠিক আছে? তুমি যখনই দেখবে এখানে ধরো লেখা আছে আই হ্যাভ বিন রিড ইন দিস স্কুল, তোমার তখনই মাথায় আসবে যে হ্যাভ তারপরে বিন থাকলে কখনোই রিড হবে না।
বা আই হ্যাভ হবে, বিন হবে না। যদি রিড করতে যাও তাহলে বিন হবে না। তখন তখন আই হ্যাভ হলে সেটা কোন টেন্স হয়ে যাচ্ছে? পারফেক্ট টেন্স হয়ে, তাই না? তাই না? পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে, তখন এখানে পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে, তখন এখানে ভার্বের থার্ড ফর্ম রিড হবে। যদি এখানে বিন থাকে, কিন্তু যদি এখানে বিন থাকে কখনোই এখানে রিড হবে না, রিডিং হবে। বুঝতে গেছে? বুঝতে গেছে? সেরকম ধরে ধরো আই এম এম রাইট এ লেটার। কোথায় ভুল আছে বলো? কোথায় ভুল আছে বলো দেখি? রাইটিং হবে। হ্যাঁ, কারণ এম ইজ আর এর পরে রাইটিং হবে। আর যদি তুমি রাইটস লিখতে চাও তাহলে এম ইজ আর রাখা যাবে না। এবার এটা তুমি জানবে কি করে? না, তোমাকে টেন্সের ফর্মটা জানতে হবে। এই যে ফর্ম গুলো যেগুলো লিখে দিচ্ছি, তোমরা এই ফর্ম গুলো একটা কাগজে ভালো করে তুলে নেবে, যে এই ফর্ম গুলো যেটা, এই সূত্রটা, এই সূত্রটা যেটা, ঠিক আছে? ঠিক আছে? চলো পাস্ট তাহলে পাস্ট টেন্স বলো। বলো, পাস্ট ইনডিফিনাইট এর কে বলতে পারবে? পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট এর যদি আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স ধরি, কি হবে? সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। না, রাইট রোট রাইট, রাইট হবে, রাইট হবে, রাইট, ঠিক আছে না? কেন স্যার রোডই হবে তো, রাইট রোড রিটেন। এখানে রাইট হবে, সাবজেক্টের পরে রাইট মানে রোড হবে, ঠিক আছে? সেটা রাইট রোড রিটেন, তার মানে তো সেকেন্ড ফর্মটাই হচ্ছে রাইট রোড রিটেন। তাহলে সেকেন্ড ফর্মটা হচ্ছে না? স্যার ওটাকে তো পাস্ট ফর্মে বলে, বলছি। হ্যাঁ, পাস্ট ফর্মে বলতে পারো, বুঝেছে? এবারে দেখো একটা উদাহরণ হিসাবে যদি দেই আমি, তিনি গতকাল এখানে আসিয়াছিলেন। দেখো, তিনি আসিয়াছিলেন, তিনি গতকাল এখানে আসিয়াছিলেন। তিনি গতকাল এখানে আসিয়াছিলেন, কি হবে বলে দেখি, কে বলতে পারবে? He came here yesterday. হ্যাঁ, he came here yesterday. ঠিক আছে, তাহলে কি করবো? He came here yesterday. ছো নাকি? yesterday. He came here yesterday. ঠিক আছে? He came here yesterday. সে একটি বাঘ দেখেছিল। সে একটি বাঘ দেখেছিল। He saw a tiger. He saw a tiger. এবারে এর যদি আমাকে নেগেটিভ বাক্য বলে তখন কি করব? পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনাইটের নেগেটিভ বাক্য কে বলতে পারবে বলো? সাবজেক্ট ডু ডিড, সরি ডিড হবে, সাবজেক্ট হবে, ডিড হবে প্লাস নট হবে, তারপর ভার্বের পাস্ট ফর্ম হবে প্লাস অবজেক্ট। সাবজেক্ট হবে, তারপরে ডিড নট হবে, বুঝেছেন? সাবজেক্ট হবে, ডিড নট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট, বুঝেছেন? ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে হবে অবজেক্ট। কারণ এখানে ডিডটা দেওয়া আছে তাই এখানে মানে হ্যাঁ, ভার্বটাকে তখন আমাকে শুধু ফার্স্ট ফর্মে রাখতে হবে, বুঝেছেন?
যেহেতু ডিডটা দেওয়া আছে সেই জন্য ভার্বের ফার্স্ট ফর্মটাতেই রাখতে হবে। তাহলে আমি বলবো তাহারা গতকাল স্কুলে যায় নাই, বা ধরো সে স্কুলে যায় নাই, এটাই কথা। সে স্কুলে যায় নাই মানে যায়নি আর কি। সে স্কুলে যায়নি, কি হবে? He did সে not go to সাবজেক্ট, school. হি ডিড নট গো টু স্কুল। আচ্ছা, তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ আমি একটা একটা উদাহরণ দিয়ে ছেড়ে দিচ্ছি। নেগেটিভ ইন্টারোগেটিভ বলো, কে বলতে পারবে? কি হবে নেগেটিভ ইন্টারোগেটিভের ফর্মটা কি হবে, কে বলতে পারবে? Did ইন্টারোগেটিভের জন্য কি আগে ডিডটা আগে আসবে, তারপরেই তুমি কি লিখবে? সাবজেক্ট, subject তারপরে কি লিখবে? not নট লিখবে, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট লিখবে, তাই না? this interrogation mark হবে। হ্যাঁ, কোশ্চেন মার্কটা হবে। আচ্ছা, তারপরে সে কি বইটি লেখে নাই, সে কি বইটি লেখে নাই, বলো, কে বলতে পারবে? Did he not write the write letter? a letter? না লেটার হ্যাঁ, কেন হবে, বুক হবে। বুক ডিড হি নট রাইট এ বুক, সে রাইট দিস বুক, বা সে কি একটি বই লেখে না, এটাই হবে। সে ডিড হি নট রাইট এ বুক, এখানে স্যার এ হবে না, এখানে বইটি বলেছে না পার্টিকুলার, তো তাহলে তো এখানে না, দিয়ে ব্যাপারটা হচ্ছে যে বই কি বলেছে, রাইট দা বুক বলতে পারো, এখানে পার্টিকুলার বইতে রাইট দা বুক বলতে পারো, বা দিস বুক বলতে পারো, ডিড হি নট রাইট দিস বুক বলতে পারো। বুঝতে পেরেছি? যদি বই কি লেখা আছে, একটা বই যদি একটি বইয়ের কথা বলতো এ বুক লিখতে ঠিক আছে। হুম, এ বুকটা হচ্ছে খুব একটা ভুল তা মনে হচ্ছে না, যে সে কি বইটি লেখে নাই, সে কি এই একটি বই লেখে না, একটি বই বললে হয়তো সেটা করলে ভালো হতো। ঠিক আছে, তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভে হয়ে গেল। তাহলে আমি কয়েকটা দিচ্ছি, তোমরা আমাকে ট্রান্সলেশন করে বলে দাও। সে কি তোমার ঠিকানা জানিত, সে কি তোমার ঠিকানা জানিত, কি হবে বলো দেখি? কোশ্চেন সূচক, তাহলে আগে কি লাগবে? ডিড, প্রশ্নবোধক চিহ্ন না, এই যে ডিড কোথায় গেল? আচ্ছা, ইন্টারোগেটিভটা এমনিতে ইন্টারোগেটিভটা লেখানো হয়নি স্যার। ইন্টারোগেটিভটা লেখানো হয়নি। আচ্ছা, ইন্টারোগেটিভ নেগেটিভটা লেখানো হয়ে গেছে, ইন্টারোগেটিভটা লেখানো হয়নি না। আচ্ছা, তাহলে শুধু ইন্টারোগেটিভটা লিখে রাখো। তাহলে ডিড, তারপরে কি হবে? সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে কি হবে এখানে? ডিড এর পর সাবজেক্ট কি আছে বলো? ই Did he? জানা ইংরেজি কি? নো, নো নো তোমরা শুনতে পাচ্ছ?
Did he know your address? কারেন্ট চলে গেছে, ল্যাপটপটাতে নেটওয়ার্কটা চলে গেছে। এখন দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনটা? হ্যালো, তোমরা এটা লেখো, এটাকে লিখে রাখো আপাতত আজকে। ডিড হি নো ইওর অ্যাড্রেস? আমি বলছি একটু মুখে মুখে করে, তোমরা লিখে নাও, ঠিক আছে? তা আমরা পুলিশকে ব্যাপারটি জানাইনি। লেখো দেখি, একটু লিখে নাও। আমরা ব্যাপারটি পুলিশকে, তোমরা শুনতে পাচ্ছ কথা? আমরা পুলিশকে ব্যাপারটি জানাইনি। তাহলে প্রথমে কি হবে? আমরা আমরা ইংরেজি কি হবে বলো? আই, উই, উই। তারপরে কি লিখবো? নেগেটিভ সেন্টেন্সের জন্য কি আনতে হবে? ডিড নট। জানানো ইংরেজি কি? জানানো ইংরেজি কি? ইনফর্ম, ইনফর্ম। উই ডিড নট ইনফর্ম। ব্যাপারটা ইংরেজি, পুলিশকে ইংরেজি কি? ইনফর্ম দ্য পুলিশ, দ্য পুলিশ, ইনফর্ম দ্য পুলিশ of the matter বা about this matter of the matter। হয়েছে? আমরা ব্যাপারটি পুলিশকে জানাইনি। we did not inform the police of the matter। হয়েছে? তোমরা স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না বলো তো? দেখতে পাচ্ছ না তো? ওইখান থেকে টানছে না। তো চলো, আমি আজকে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পর্যন্তই রাখলাম। আমি কালকে জিকের বদলে আবার ইংলিশটা করিয়ে দেবো, যেটা টেন্সটা দুদিনে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবে আর রেগুলার ক্লাসগুলো করবে, ঠিক আছে? আজকে ক্লাসটা মোটামুটি বোঝা গেল সবার? বলো স্বপ্না, কি বলছো বলো? হ্যাঁ, বাকিরা? হ্যাঁ, কালকে ইংলিশটা করিয়ে দেবো জিকের বদলে। জিকে স্যার জুন মাস থেকে শুরু হবে জিকে স্যারের ক্লাসটা, ঠিক আছে? আর হচ্ছে যে তোমাদের হচ্ছে ম্যাথটা, যতটা ম্যাথ রিজনিং যতটা জোশের সাথে পড়াতে পারবো, ইংলিশটা একটু কম জোশের সাথে পড়াতে পারবো, তবে ঠিকঠাক বুঝিয়ে দিতে পারবো। তোমরা বুঝতে পেরেছো কিনা বলো? সজল, বোঝা গেছে ক্লাস? চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবে। গুড নাইট। হ্যাঁ।